চলো তো আমরা বলতেছিলাম কি আমাদের আলোক সমানতা এই ফোন রাখো ভাই ফোন রাখো আমরা গত ক্লাসে আলোক সংযোগ বেসিকটা দেখছিলাম যে আমাদের কাছে যদি একটা বিভিন্ন তলে কম্পিত আলো থাকে তো এই আলোটাকে যদি আমরা কি একটা পোলারাইজার বা সমাবর্তকের মধ্যে পাঠাই তখন আমরা কি পাবো একটা এক সমতুল্য আলো পাবো এই এক সমতুল্য আলোকে আমরা কি একটা টিউবের মধ্যে দিয়ে পাঠাবো যেই টিউবের মধ্যে আমার একটা জৈব যৌগ থাকবে যেটা হচ্ছে আলোর প্রতি সংবেদনশীল তাহলে ওই জৈব যৌগটা এই এক সমতুল্য আলোর তলকে সে হয় ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবে তো ঘড়ির কাঁটার দিকে ঘোরালে তাকে কি বলে ডেক্সট্রো রোটেশন বা এটাকে আমরা বলি ক্লকওয়াইজ আর যদি সে এক সমতুল্য তলকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায় তখন আমরা এটাকে কি বলি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন বা এটাকে বলা হয় লিভো রোটেশন একটা হচ্ছে আমার ডেক্সট্রো এটা কি লিভো আচ্ছা তো আজকে আমরা মেইন পড়াশোনাতে যাব এখন প্রথমেই লিখবো যে আলোক সমানতা প্রদর্শনের শর্ত আলোক সমানতা প্রদর্শনের শর্ত এক যেই যৌগটা তোমার আলোক সমানতা প্রদর্শন করবে ওই যৌগে অবশ্যই কাইরাল বা অপ্রতিসম কার্বন পরমাণু থাকতে হবে আচ্ছা দেখো আমাদের যে আলোক সমাণুগুলো আছে এই আলোক সমাণুগুলো মূলত জোড়ায় জোড়ায় থাকে কখনো সিঙ্গেল থাকে কিভাবে থাকে জোড়ায় জোড়ায় ও রাতুল আসো আসো বসো তুই ক্লাস নিচ্ছি তো স্টুডেন্ট আছে আপনার আসতে বলেন হ্যাঁ ওদেরকে আসতে বলো তোমরা কাইন্ডলি একটু ওয়েট করো হ্যাঁ ক্লাস শেষ করে দেখা হচ্ছে এরপর আমার কিছু নাই ক্লাস শেষে ছটার দিকে শুরু আরে দেখো
সমাণুগুলো কখনো সিঙ্গেল থাকে না। আলোক সমাণুগুলো মিলে হচ্ছে তোমার জোড়ায় জোড়ায় অবস্থান করে। এই জন্য আমরা বলবো আলোক সমানুদয় পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে। ওকে, আলোক সমানুদয় পরস্পরের কি দর্পণ প্রতিবিম্ব হবে। 3 অপদের সমকারণ হ্যাঁ বলতেছি, আগে শব্দগুলো লিখে নিই, তারপর লিখো আলোক সমানুদয় পরস্পরের উপর সমাপতিত হবে না। তারপর লিখো আলোক সমানুদয় এক সমতলীয় আলোর তলকে ঘড়ির কাঁটার ডানে বা বামে ঘোরানো। মুশকিল কি হলো আমার? ঠিক আছে, তাহলে এই হলো আমাদের আলোক সমানুদয় প্রদর্শনের কয়টা শর্ত? 4টা শর্ত। তাহলে কোন যৌগ যদি আলোক সমাণু হতে হয় তাকে এই 4টা শর্ত পালন করতে হবে যথাযথভাবে। এবার চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন দেখো কার্বন এখানে আমরা 3টা জৈব যৌগ নিচ্ছি। তাহলে আমাদের প্রথম শর্তটা কি ছিল? আমার যৌগে অবশ্যই কাইরাল বা অপ্রতিসম কার্বন পরমাণু থাকতে হবে। এখন দেখো কাইরাল কার্বন মানে কি? কাইরাল কার্বন হচ্ছে এমন একটা কার্বন পরমাণু যার
চারটি ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকে তখন ওই কার্বন পরমাণুকে বলা হয় কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বন হচ্ছে এমন একটা কার্বন পরমাণু যার চার হাতে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ বা মূলক যুক্ত থাকে, তাকে বলা হয় কাইরাল কার্বন বা কাইরাল কার্বন পরমাণু বা অপ্রতিসম কার্বন পরমাণু। দেখো এখানে তুমি যদি এই মাঝখানের প্রত্যেকটা কার্বনকে অবজার্ভ করো, দেখো তার চার হাতে কিন্তু চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ বা মূলক কি যুক্ত আছে। দেখো এই কার্বনের এক হাতে COOH, এক হাতে H, আর এক হাতে NH2, আর এক হাতে কি CH3। তাহলে এই মাঝখানের কার্বনটা হচ্ছে একটা কাইরাল বা অপ্রতিসম কার্বন পরমাণু। এরপরটা দেখো এই কার্বনের এক হাতে COOH, আর এক হাতে H, আর এক হাতে OH, আর এক হাতে কি CH3। তাহলে এটাও অপ্রতিসম কার্বন পরমাণু। স্টারকে আমরা দিব ভাইয়া। হ্যাঁ তোমরা দিও। আর দেখো অপ্রতিসম কার্বন পরমাণুকে একটু স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। এবার এখানে আসো, এই কার্বনের এক হাতে H, আর এক হাতে OH, আর এক হাতে CH, আর এক হাতে CH3। তাহলে এটা হচ্ছে আমার একটা অপ্রতিসম কার্বন পরমাণু। তাহলে এই যে তিনটা জৈব যৌগ আমরা নিলাম, এই তিনটা জৈব যৌগে আসলে কাইরাল কার্বন উপস্থিত, তার মানে এই জৈব যৌগগুলো আলোক সমানতা কি প্রদর্শন করতে সক্ষম। এরা সবাই আলোক সমানতা প্রদর্শন করবে। এখন বাকি যে তিনটা শর্ত আছে, ওই তিনটা শর্ত বোঝার জন্য চলো আমরা একটা বিশেষ উদাহরণ নিব। এখন एग्जांपल নিব। লেখা হয়েছে তিনটা। চলো এবারে সমাধান নেক্সট। দেখো এই দেখো, তাহলে এ হচ্ছে আমাদের একটা যৌগ। এখানে কাইরাল কার্বন আছে কি না? আছে। দেখো এটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন। এই কার্বনের এক হাতে H, আর এক হাতে OH, এক হাতে COOH, আর এক হাতে কি CH3। এখন একটা কাজ করি, আমরা এই জৈব যৌগটাকে আয়নার মধ্য দিয়ে দেখার চেষ্টা করি, একটা দর্পণের মধ্য দিয়ে দেখার চেষ্টা করি। দেখি আয়নার মধ্য দিয়ে দেখলে এই জৈব যৌগটাকে কেমন লাগে। আচ্ছা আমাকে তুমি বলো তো, আয়নার মধ্যে যদি তোমার নিজেকে দেখো, তোমার কি সবকিছু অদল বদল হয়ে যায় না? তোমার বাম হাতকে ডান হাত মনে হয়, ডান হাতকে কি বাম হাত মনে হয়, ঠিক আছে? তাহলে আমি যদি এখন এই যৌগটাকেও আয়নার মধ্যে দেখি, তাহলে কি হবে? বাম পাশের জিনিসগুলো ডান পাশে যাবে, ডান পাশের জিনিসগুলো কি বাম পাশে আসবে। তো দেখেন আয়নার মধ্যে দেখলে কেমন লাগে? বলো এটাকে দেখতে কেমন লাগে? এটাকে এরকম লাগবে HCC। দেখো তো COOH কে আয়নার মধ্যে দেখলে এরকম মনে হবে না? HCC এরকম মনে হবে। এখানে OH টা বামে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে HO, H টা ডানে চলে যাবে। আর এটা কেমন হবে? H3C। দেখো বুঝছো? তাহলে এই জৈব যৌগটাকে আয়নার মধ্যে দেখলে এরকম লাগবে না? এরকম লাগবে। আমি কি বলছিলাম? আলোক সমানগুলো কখনো সিঙ্গেল থাকে, এগুলো কিভাবে থাকে? জোড়ায় জোড়ায় থাকে। তাহলে আমাকে বলো, এই যৌগটাকে আয়নায় দেখলে এই যৌগটার মতো মনে হবে, আবার এই যৌগটাকে আয়নায় দেখলে কি এই যৌগটার মতো মনে হবে কিনা? তার মানে এরা দুইজন পরস্পরের দর্পণ প্রতিবিম্ব কিনা? বলো এরা দুইজন পরস্পরের কি মিরর ইমেজ, দর্পণ প্রতিবিম্ব। তার মানে আমাদের আলোক সমানতার দ্বিতীয় শর্তটা কি হয়েছে? পালন হয়েছে না? যে আলোক সমানুদয় পরস্পর কি হবে?
পরস্পরের কি হবে? দর্পণ দর্পণ বিম্ব প্রতিবিম্ব হবে। ঠিক আছে, মিরর ইমেজ অফ ইচ আদার। আচ্ছা, এবার 3 নাম্বার শর্তটা পড়ো। কি বলছে? আলোক সমন্বয় পরস্পরের উপরে কি সমাপতিত হবে না। এটার মানে কি? এটা কাজ করো, দেখো। তুমি একটা কাজ করো, তুমি এই যৌগটাকে তোমার হাতে উঠিয়ে তুমি এই যৌগটার উপরে স্থাপন করার চেষ্টা করো তো। দেখো তো কি হয়। এইচ এর উপরে কে পড়বে? OH পড়বে। OH এর উপরে কি? H পড়বে। COOH এর উপরে কে পড়বে? H+C। আর CH3 এর উপরে কি? H3C টাও পড়বে। তার মানে কি একই জাতীয় জিনিসের উপরে কি একই জাতীয় জিনিস সমাপতিত হচ্ছে না। যদি H এর উপরে H পড়তো তাহলে আমি কি বলতাম? যে এরা পরস্পরের উপরে কি হচ্ছে? সমাপতিত হচ্ছে। যদি OH এর উপরে OH পড়তো তাহলে কি আমরা বলতাম এরা পরস্পরের উপরে কি হচ্ছে? সমাপতিত হচ্ছে। মানে আমরা কি দেখতে পাচ্ছি? H এর উপরে কে পড়ে যাচ্ছে? OH। OH এর উপরে কে? H। তাহলে একই জাতীয় জিনিসের উপরে কি হচ্ছে না? সমাপতিত হচ্ছে না। এইজন্যই বলা হচ্ছে যে আলোক সমানুদয় পরস্পরের উপরে কি হবে না? সমাপতিত হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসো 4 নম্বর শর্ত কি বলছে দেখো। আলোক সমন্বয় এক সমতুলীয় আলোর তলকে ঘড়ির কাঁটার দিকে বা বামে ঘোরাবে। এখন পরীক্ষা করে দেখা গেছে এই বাম পাশের যৌগটা রোটেশন হচ্ছে, দেখো এটা রোটেশন হচ্ছে +2.24 ডিগ্রি। এটা পরীক্ষা করে পাওয়া গেছে। আর এটা রোটেশন হচ্ছে -2.24 ডিগ্রি। রোটেশন মানে কি জিনিস? ভাইয়া রোটেশন মানে কি? মানে হচ্ছে দেখো, মানে হচ্ছে কোন একটা এক সমতুলীয় আলো যদি এই যৌগটার মধ্যে দিয়ে পাস করে তাহলে সেই আলোর তলকে এই যৌগটা 2.24 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে। ঘড়ির কাঁটার কি দিকে ঘোরাবে। আর এক সমতুলীয় আলো যদি এই জৈব যৌগটার মধ্যে দিয়ে অতিক্রম করে তাহলে এই জৈব যৌগটা ওই আলোর তলকে 2.24 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাবে। বুঝছো কিনা? ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাবে। মানে দেখো ঘূর্ণনের মান সমান কিন্তু ঘূর্ণনের দিক কি? বিপরীত। মজার ব্যাপার হচ্ছে দেখো বাম পাশে তুমি যে জৈব যৌগটা নিছো এইটা একটা জৈব যৌগ, ডান পাশেরটা সম্পূর্ণ কি ভিন্ন আরেকটা জৈব যৌগ। যদিও বা এদের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত সম্পূর্ণ কি একই, কিন্তু এদের অপটিক্যাল অ্যাক্টিভিটি কি সম্পূর্ণ ভিন্ন। একজন আলোকে ডান দিকে ঘোরায়, আরেকজন আলোকে কি বাম দিকে ঘোরায়। এটা হচ্ছে এর মেইন ডিফারেন্স। তাহলে এই দুটাকে কখনোই একই জৈব যৌগ বিবেচনা করা যাবে না। এটা একটা জৈব যৌগ, বাম পাশেরটা তার মিরর ইমেজটা কি নতুন আরেকটা জৈব যৌগ। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, তাহলে এখন দেখো কাইরাল কার্বন আছে, পরস্পরের কি মিরর ইমেজ, পরস্পরের উপরে কি হচ্ছে না? সমাপতিত হচ্ছে না। একজন আলোকে ঘড়ির কাঁটার ডানে ঘোরাচ্ছে, আরেকজন ঘড়ির কাঁটার কি বামে ঘোরাচ্ছে। ওকে, তাহলে এই চারটা শর্ত যদি দুইটা জৈব যৌগ পালন করতে পারে, বুঝছি কিনা? এই চারটা শর্ত যদি এরকম দুইটা জৈব যৌগ পালন করতে পারে তখন এই দুইটা জৈব যৌগকে আমরা একত্রে বলবো। আমরা যদি জৈব যৌগ আমরা একত্রে বলবো, দুটাকে একসাথে আমরা বলবো পরস্পরের, লিখো পরস্পরের এনানসিওমার। পরস্পরের এনানসিওমার। পরস্পরের এনানসিওমার। পরস্পরের এনানসিওমার। পরস্পরের এনানসিওমার। ঠিক আছে, এনানসিওমার কিন্তু একটা যৌগ না, দুইটা যৌগকে একসাথে কি বলে? পরস্পরের এনানসিওমার। পরস্পরের এনানসিওমার। পরস্পরের কি এনানসিওমার। আলোর প্রতিসরণ হবে। আলোর
সরণ চিন্তা করার এখানে প্রয়োজন নেই। আমরা দেখবো আমাদের আলোটা ঘড়ির কাঁটার দিকে বাঁকতেছে নাকি বিপরীত দিকে, বুঝছো? মানে এই দুটো চোখের মধ্যে একজন ঘড়ির কাঁটার দিকে বাঁকাবে, আরেকজন ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে বাঁকাবে। মানে ঘূর্ণনের মান কি থাকবে দেখো, অ্যানানসিওমারের ক্ষেত্রে কি ঘূর্ণনের মানটা সমান, কিন্তু ঘূর্ণনের দিক কি বিপরীত। এখানে ঘূর্ণনের মান সমান, ঘূর্ণনের এটা হচ্ছে অ্যানানসিওমার হওয়ার শর্ত, মান সমান কিন্তু ঘূর্ণনের দিক বিপরীত। ঘূর্ণনের দিক বিপরীত। তো চলো আমরা একটু কিছু একদম 3D ডায়াগ্রাম দেখার চেষ্টা করি নেটে, তাহলে আমরা জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। দেখো আমরা মাত্র যেটা প্র্যাকটিস করলাম, দেখো আমরা মাত্র যেটা প্র্যাকটিস করলাম, উপরে CWH CH3 HOH, এটার নাম কি বলো, লেখা আছে ডি ল্যাকটিক অ্যাসিড। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে যে স্ট্রাকচারটা আঁকছি এটার নাম কি ডি ল্যাকটিক অ্যাসিড। লিখো ডি ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড। আর রাইট হ্যান্ড সাইডের নামটা কি এল ল্যাকটিক অ্যাসিড, এর নাম হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। ভাইয়া ডি আর এল কেন হইলো? হ্যাঁ ভালো প্রশ্ন করছো। ওই যে আমরা পড়ছিলাম না ঘড়ির কাঁটার দিকে ঘুরে ডেক্সট্রো, ওখান থেকে ডি, আর ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে কি লিভো ছিল, এই জন্য ওখান থেকে কি এল আসছে। বুঝে গেল? আচ্ছা এবার আসো আরো একটা দেখি আমরা এখানে एग्जांपल। দেখো এটা কিন্তু 2D ইমেজ, এগুলা রিয়ালিটিতে জিনিসগুলো এইভাবে থাকে। এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল 3D ডায়াগ্রাম। এখানে কি ধরনের কার্বন, এটা চতুস্থলকীয় কার্বন, এটা না কার্বনের চালক বলে কি চতুস্থলকীয় কার্বন, টেট্রাহেড্রাল কার্বন। দেখো এই যে এটা কার্বন আছে, এখানে একটা গ্রুপ আছে নীল কালার একটা গ্রুপ, এটা কি কমলা, এটা কি হলুদ, এটা কি সবুজ। দেখো তুমি যদি এই যৌগটাকে আয়নার মধ্যে দেখো কেমন লাগবে বলো তো, আয়নার মধ্যে কি 3 আর 4 আগে দেখাবে না? হ্যাঁ কি ইমাজিন করার চেষ্টা করো, আয়নার মধ্যে 3 আর 4 তুমি আগে দেখবে কিনা, এই পাশে দেখবে না 3 আর 4, এই দেখো এটা 3 এটা 4, এটা 1 আর 2 খুব একটা সমস্যা নেই, ঠিক আছে? দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়াল ডায়াগ্রাম যেটা আমাদের আঁকা উচিত ছিল, কিন্তু এইভাবে 3D জিনিস ভিজুয়ালাইজ করতে অনেকের কষ্ট হয়, এই জন্য আমরা কিভাবে আঁকছি, তুমি এক্সামে এইভাবে 2D এর মতো করে আঁকবা, সমস্যা নেই, ঠিক আছে? 3D যদি আঁকতে পারো তাহলে তো খুবই ভালো, আর না আঁকতে পারলেও সমস্যা নেই। এই যে আরেকটা एग्जांपल দেখো, এই যে এটা যেটা কিন্তু আমরা অলরেডি লিখছি, কোথায় বলো তো, এই যে এইটা, এই আমাদের প্রথমটা, এই যে কার্বন দেখো COH আছে, H আছে, NH2 আছে, কি আছে CH3 আছে, এই যে দেখো কারণ H আছে এক হাতে, আরেকটাতে কি NH2, আরেকটাতে COH, আরেকটাতে কি CH3। এটা হচ্ছে তোমার 3D ডায়াগ্রাম। এটাকে আয়নার মধ্যে দেখলে কি এরকম মনে হবে, তাহলে এরা দুজন পরস্পরের কি মিরর ইমেজ। এবং তুমি কখনোই এইটাকে এইটার উপরে তুমি যদি বসায় দাও, কখনোই একই জাতীয় জিনিস কি একই জাতীয় জিনিসের উপরে আপতিত হবে না, এই জন্য এটাকে বলা হচ্ছে কি কখনোই আলোক সমাণুগুলা পরস্পরের উপরে সমাপতিত হবে না, ঠিক আছে? আর এর মধ্যে একটা ঘড়ির কাঁটার বাম দিকে ঘোরাবে এক সমতুল্য আলোক তলকে, আরেকটা কি এক সমতুল্য আলোক তলকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবে। আচ্ছা তাহলে এটা হলো আমাদের এটা আসলে
এইভাবে বলা যাবে না, এটা আসলে এক্সপেরিমেন্ট ছাড়া বলা যাবে না। কোনটা তুমি এক্সামে হচ্ছে যে যেটা তোমাকে আমি ক্লাসে পড়াইলাম এটাই আসবে, বুঝছো? আর তুমি যদি না জানো কোনটা বামে ঘোরাবে কোনটা ডানে ঘোরাবে, তুমি সুন্দর মতো করে তুমি বাম সাইডে লিখবা, ওইটাকে তুমি লিখে দেবে যেটা ঘড়িটার দিকে ঘোরাচ্ছে, আর যদি তুমি রাইট সাইডে লিখবে তুমি লিখবে যে ঘড়িটার বিপরীত দিকে ঘোরাচ্ছে, তাই লিখো। এই যে আরো আছে দেখো, এই যে আরো অসংখ্য एग्जांपल আছে, দেখছো? অসংখ্য एग्जांपल। এটা আসলে মুখস্থ করার দরকার নাই, তোমার যদি তুমি যদি মান ভেবে ভুলে যাও তুমি আন্দাজে একটা মান লিখে দিয়ে এসো, সমস্যা নেই। স্যারের মান মুখস্থ নাই, না উচ্চ দক্ষতা আছে কি না। আমি বলি জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা একসাথে মিক্স হয়ে কোশ্চেন আসবে, বুঝছো? তো আরো একটা দেখা যাক আমাদের এখানে। এই দেখো আমাদের বাম হাত এবং কি আমাদের ডান হাত আয়নের মধ্যে যেরকম মনে হয়, এই দেখো এখানে কিন্তু আরো সুন্দর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এই যে আমাদের আলোক উৎস থেকে লাইট বের হচ্ছে, এটা এরকম একটা উলম্ব একটা ছিদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে শুধুমাত্র আলোর কোন অংশটা যাবে, আলোর শুধুমাত্র উলম্ব অংশটাই অতিক্রম করতে পারবে এটার মধ্যে দিয়ে, বাকিগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। দেন আমরা কি একটা টিউব রাখছি লম্বা, এই টিউবের ভিতরে আমরা কি করবো দেখো, এইটা বানাবো না, এই টিউবের ভিতরে যদি আমরা ডি ল্যাকটিক অ্যাসিড রাখি তাহলে এই লাইটটা কি অবজারভারের সাপেক্ষে কোন দিকে ঘুরবে, ডান দিকে। আর যদি এখানে আমরা কোনটা রাখতাম, এল ল্যাকটিক অ্যাসিড রাখতাম, তাহলে কি অবজারভারের রেসপেক্টে আলোটা ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে ঘুরতো। আচ্ছা এখন যদি তোমাকে প্রশ্ন করি, মনোযোগ দাও, আমি এই টিউবের ভিতরে এটা কি দাও আচ্ছা আমি যদি এখন এই টিউবের ভিতরে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড দুটো একসাথে রাখি, দুইটা যৌগ যদি একসাথে রাখি তাহলে কি হবে বলতো, তাহলে বলতো নেট রোটেশন লব্ধি রোটেশন কত হবে, জিরো হওয়ার কথা না? কেন? হ্যাঁ না বিক্রিয়া করব না, কেন বলতো? কারণ যদি তুমি ডি ল্যাকটিক অ্যাসিড রাখো এবং এল ল্যাকটিক অ্যাসিড দুটো একসাথে রাখো এবং দুইটারে যদি ঘনমাত্রা সমান হয় তাহলে কি হবে, একজন 2.24 ডিগ্রি করে ডান দিকে ঘোরাচ্ছে আর একজন 2.24 ডিগ্রি করে বাম দিকে ঘোরাচ্ছে, তাহলে নেট রোটেশন কত, জিরো কি না? জিরো হবে, কোনো রোটেশন থাকবে না। এখন এটা থেকে আমরা একটা সংজ্ঞা করব, লিখো ডেফিনিশন লিখো, রেসিমিক মিশ্রণ লিখো, রেসিমিক মিশ্রণ, রেসিমিক মিশ্রণ, রেসিমিক মিশ্রণ লিখো, দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণে আপেক্ষিক আবর্তন,
মিশ্রণের আপেক্ষিক আবর্তন কি হবে? শূন্য হবে। কেন? মানে আমি একই সাথে ডি ইলেকট্রিক অ্যাসিডও রাখবো, আবার এন ইলেকট্রিক অ্যাসিডও রাখবো, এটাকে একসাথে রাখবো। তাহলে একজন ডান দিকে ঘোরাবে, আরেকজন সেম অ্যাঙ্গেলে অপোজিট ডিরেকশনে ঘোরাবে, তাহলে কি নেট রোটেশনটা কত হয়ে যাবে? 0। হ্যাঁ হ্যাঁ, কম বেশি হলে নেট রোটেশন থাকবে। যদি ডি ইলেকট্রিক অ্যাসিড বেশি থাকে তাহলে ওভারঅল রোটেশন হবে কি ঘড়ির কাঁটার দিকে, আর যদি এন ইলেকট্রিক অ্যাসিড বেশি থাকে তাহলে কি ওভারঅল রোটেশন হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই জন্য তো বলে দিয়েছে সমমোলার হইতে হবে, ঠিক আছে, সেম অ্যামাউন্টে থাকা লাগবে। সংজ্ঞাঙ্কিত পরীক্ষা আসবে। রেসিমিক মিশ্রণ কাকে বলে, আলোক সমতা কাকে বলে, এনানসিওমার কাকে বলে, ডেফিনিশনগুলো পরীক্ষা আসবে, ঠিক আছে, এগুলো পড়তে হবে ভালো হবে। এরপরে আসো আমাদের অজৈব যৌগ অপটিক্যাল আইসোটোপ দেখতে হবে না, অপটিক্যাল আইসোটোপ জৈব যৌগই দেখাবে, অজৈব যৌগ দেখাবে না। আচ্ছা, এবার লক্ষ্য করো, এবার তোমরা নিজেরা এই এই তিনটার জন্য এই ডায়াগ্রামটা আঁকো। এই যে আয়নার মধ্যে দেখলে কেমন লাগে, এই তিনটা আঁকো তো নিজেরা, বুঝতে পারছো? এই যোগটাকে আয়নার মধ্যে দেখলে কেমন লাগে, এইটাকে আয়নার মধ্যে দেখলে কেমন লাগে, এইটাকে আয়নার মধ্যে দেখলে কেমন লাগে? কোনো ব্যতিক্রম আছে? না, এক্সেপশন নেই। এগুলো শুনে যাবে জিনিস। আঁকো সবাই। এখানে কি করে স্টার মার্ক দিব না ছবিতে? ভাইয়া এসি আয়নার মধ্যে ছবিতে স্টার মার্ক দিব না? হ্যাঁ, স্টার্ট দিতে পারো। এই স্টার্ট দিলেও হয়, না দিলেও হয়, দিলে ভালো। আমি তো স্টার্ট দিচ্ছি। ভাইয়া লেখা শেষ। কি একশো হয় না তো কিছুই। কেন? আরে এগুলো আয়নার মধ্যে দেখলে কেমন লাগে, আমি কি এগুলো লিখতে বলছি নাকি? প্রত্যেকটা যৌগকে আয়নার মধ্যে দেখলে কেমন লাগে? আয়নার মধ্যে দেখলে কেমন লাগে দেখছি। উল্টাই লেখা। কি তুমিও তো সেম কাজ করছো। প্রত্যেকটা যৌগকে আলাদাভাবে আয়নার মধ্যে দেখলে কেমন লাগে সেটা রাখতে বলছি। তুমি এগুলো আমি দেখ আয়নার পরে কিরকম সেটা আঁকছি। আয়নার মধ্যে যে নিজের চেহারা দেখো, দেখো কি অবস্থা। দেখতেছি মাসে আয়না করে ডক্টর লাইন কেন
ওকে, এটা বুঝছি। তাহলে আমাদের অ্যানানসিওমার গেল, রেসিনিক মিশ্রণ গেল। এরপরে আসো, এখন আমরা করবো মেসোজোম। ভাই মেসোজোম তো বায়োলজি তো অনেক মেসোকম্পাউন্ড। আচ্ছা, এটা আমরা এখন একটু ল্যাকটিক অ্যাসিড তো দেখলাম, এখন যদি আমি একটু টার্টারিক অ্যাসিড দেখি। এদিকে আসো। দেখো, দেখো, ধরো তুমি নিলে হচ্ছে কার্বন COOH, কার্বন COOH, HOH, OH, এটা হচ্ছে আমাদের টার্টারিক অ্যাসিড। এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। দেখো, এখন তুমি যদি এইটাকে আয়নার মধ্যে দেখো কেমন লাগবে? সি সি এটাকে লাগবে হচ্ছে HOC, এটা হবে HOC। এখানে কি হবে? এখানে তোমার ওএসটা বামে আসবে, এইচটা ডানে। এখানে এইচটা বামে, ওএসটা ডানে। আচ্ছা, তাহলে দেখো এই দুটো যৌগ কি পরস্পর কি বলো মিরর ইমেজ কিনা? এখানে কাইরাল কার্বন কয়টা বলো তো? এখানে দুইটা কাইরাল কার্বন আছে। কিভাবে দেখো, এই উপরের যে কার্বনটা এর এক হাতে আছে COOH, এক হাতে আছে H, আর এক হাতে OH, আর আরেক হাতে পুরো নিচের জিনিসটা আছে। এটা একটা কাইরাল কার্বন, ঠিক আছে? সিমিলারলি এটাও কি আরেকটা কাইরাল কার্বন, এক হাতে H, আর এক হাতে OH, আর এক হাতে কি COOH। ওকে, তাহলে এখানে দুইটা কাইরাল কার্বন আছে এবং এরা দুজন পরস্পরই কি মিরর ইমেজ। তাহলে আমরা কি বলতে পারবো? এরা দুজন পরস্পরই কি এনানসিওমার। এরা দুজন পরস্পরের এনানসিওমার। এরা হচ্ছে পরস্পরের এনানসিওমার, পরস্পরের এনানসিওমার। ভালো কথা। তাহলে টার্টারিক অ্যাসিড থেকে আমরা দুইটা এনানসিওমার পেলাম। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? ডি টার্টারিক অ্যাসিড, ডি টার্টারিক অ্যাসিড, ডি
টার্টারিক অ্যাসিড, ঠিক আছে, আর আমরা এটাকে বলতে পারবো এল টার্টারিক অ্যাসিড, এল টার্টারিক অ্যাসিড। আচ্ছা, এখন এখান থেকে আরো একটা স্ট্রাকচার পসিবল হবে, দেখো সেটা কি। ধর পুরো স্ট্রাকচারটা এমন হইতো, কার্বন COOH HOH, কার্বন HOH, এইটা ভালো করে দেখো, দেখো যদি এরকম একটা স্ট্রাকচার হইতো, দেখো এখানে কাইরাল কার্বন আছে, এখানে কাইরাল কার্বন আছে, এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন। এখন দেখো আমরা যদি এই যৌগটা ঠিক মাঝখান দিয়ে একটা তল কল্পনা করি, দেখো এই যৌগটার মাঝখান দিয়ে যদি আমরা একটা তল কল্পনা করি, যেই তলের উপরে নিচে জিনিসপাতি হুবহু সেম, তুমি দেখো এই তলের উপরে যা আছে এই তলের ঠিক নিচে কি এক্স্যাক্টলি সেম জিনিসটা আছে না। যদি এরকম কোন তল পাওয়া যায় যৌগের অভ্যন্তরে, যেই তলের উভয় পাশে জিনিসপাতিগুলো সেম, তখন এই তলকে কি বলে? প্রতিসাম্য তল। তোমরা পড়ছো না বায়োলজিতে প্রতিসাম্যতা, ওই যে একটা যৌগ প্রাণীকে কাটলে উভয় পাশে সেম একই জিনিসপাতি থাকে, তো এটাকে বলে প্রতিসাম্য তল, প্লেন অফ সিমেট্রি, প্রতিসাম্য তল। আচ্ছা, তাহলে এই তলের উপরে যে জিনিসপাতি হুবহু সেম, তাহলে এতে করে কি হয়, এই তলের উপরের অংশটা, এই তলের উপরের অর্ধেক, এই তলের মানে এভাবে বলা যায় যে এই যৌগের অর্ধেক অংশ এক সমতলীয় আলোর তলকে যেদিকে ঘোরাবে, এই যৌগের নিচের অর্ধাংশ এক সমতলীয় আলোর তলকে একই কোণে বিপরীত দিকে কি ঘোরাবে। তাহলে উপরের অংশটা যদি এক সমতলীয় আলোর তলকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, তাহলে নিচের অর্ধাংশ এক সমতলীয় আলোর তলকে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবে, ঠিক আছে। ওকে, তাহলে এতে করে কি বলো, আলোর নেট রোটেশন কত, লাইটের নেট রোটেশন কত, জিরো হবে না, জিরো হবে। তাহলে দেখো যদি আমরা কোনো জৈব যৌগের অভ্যন্তরে কোনো প্রতিসাম্য তল পাই, যেই তলের উপরে নিচে জিনিসপাতিগুলো কি সেম, তাহলে ওই যৌগের একটা অর্ধাংশ এক সমতলীয় আলোর তলকে যেদিকে ঘোরায়, তাহলে নিচের অর্ধাংশটা এক সমতলীয় আলোর তলকে কি একই মানে বিপরীত দিকে ঘোরাবে, ফলে আলোর নেট রোটেশন কত হবে, জিরো। মানে এই যৌগটা আলোকে ঘোরাবেই না, কথাটা বুঝতে পারছো, এই যৌগটা আলোকে কি ঘোরাবেই না। তার মানে হচ্ছে এই যৌগটা হচ্ছে কি আলোক নিষ্ক্রিয়, ঠিক আছে, আলোক কি নিষ্ক্রিয়, এটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়, আলোক নিষ্ক্রিয়। হ্যাঁ দাও, ওটা 6:05, হ্যাঁ শেষ, আর এক মিনিট। আল্লাহ, এটা কেন হলো? তাহলে তোমরা একটু মেসেজের সংজ্ঞাটা লিখো, লিখো লিখো, এটা লিখে আমাদের শেষ। মেসেজ কি বলে লিখো, যে যৌগে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও, কাইরাল কার্বন থাকা সত্ত্বেও যৌগে প্রতিসাম্য তল থাকায়,
যৌগের এক অর্ধাংশ এক সমতলীয় আলোর তলকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায় এবং অপর অর্ধাংশ এক সমতলীয় আলোর তলকে একই কোণে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায়। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায়। ফলে যৌগটি আলোক নিষ্ক্রিয় হয়। যৌগটি আলোক নিষ্ক্রিয় হয়। এরূপ যৌগকে মেসো যৌগ বলে। হ্যাঁ সবাই সাউন্ড ওভার এটা পুরো বডি বেটে গেছে গা সংখ্যা 1 নম্বরে